জেল খাটলাম 14 দিন। মাঝে মধ্যেই যাই, পুলিশ একটু নিরাপদ দূরত্ব আন্দোলন করি, আবার ভাগি, পলাই থাকি, শ্বশুর বাড়ি থাকি। 14 বছর এক মামলায় হাজিরা থাকতো। আমি 10 টাকা খাবো না বিএনপির কাছ থেকে, বিএনপির কাছে কোনো সুবিধা চাওয়া নাই। হাসিনা মুক্ত বাংলাদেশ পাইছি, দিয়ে ঘুমাইতে পারি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার। আসসালামু আলাইকুম দর্শক, আমার পাশে যে ভাইকে দেখছেন তিনি 96 থেকে অর্থাৎ 1996 সাল থেকে মালয়েশিয়ায় আছেন, আবার তিনি দেশেও ব্যাক করেছেন। তো সব মিলিয়ে লম্বা সময় তার মালয়েশিয়ায় থাকা। তিনি একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বিগত সময় তিনি আসলে টিকতে পারেননি, যার কারণে তিনি দেশে থেকে চেষ্টা করেছেন টিকে থাকার জন্য, পারেননি, বাধ্য এখানে এসছেন। এখানে কর্মজীবন তিনি করেন, এখনও তিনি আছেন, যেহেতু মালয়েশিয়া তার একটা ব্যবসা বাণিজ্যর সাথে তিনি যুক্ত আছেন। তো তার কাছ থেকে শুনি ভাই মানে কবে এসছেন এবং তার কি অভিজ্ঞতা। ভাই আপনার নাম? জি আসসালামু আলাইকুম, আমার নাম দিলওয়ার হোসেন। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি টাঙ্গাইলের সখীপুর সদরে, সখীপুর উপজেলা সদরে আমার বাসা। তো আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে মানে কি পরিস্থিতির কারণে আপনি দেশে থাকতে পারেননি। আমি আসলে আমার ছোটবেলা থেকে একটা হ্যাবিট আছে ছাত্র রাজনীতি করার। আমি ছাত্র রাজনীতি করতাম, ছাত্র দল করতাম স্কুল জীবন থেকে। সখীপুর PM পাইলট স্কুল থেকে আমি স্কুল কমিটির থেকে যুক্ত। তারপরে স্কুল কমিটির থেকে যখন 91-তে বিএনপি নির্বাচন হইল, আমাদের হুমায়ুন খান পন্নী ছিল তখন ডেপুটি স্পিকার। উনি নির্বাচন করলে জমিদার, ওনাকে আমরা কোনোদিন চিনতাম না। লোকাল এক নেতা ছিল শেখ হাবিব নামে, আজম ভাই আছে আজকের, ওনারাই জানতাম। হঠাৎ করে দেখলাম পত্রিকায় সকালবেলায় যে হুমায়ুন খান পন্নী জমিদার, উনি মনোনয়ন পাইছে। ওনাকে আমরা চিনলাম ওই সময়। হঠাৎ করে গেলাম ঢাকাতে এটা প্রতিবাদ করতে মনোনয়ন জন্য, কারণ আমরা একটা লোকাল লোকের রাজনীতি করি, ওনাকে কোনোদিন দেখিও নেই, নামও শুনিনি। কিন্তু শুনছি যে আমাদের একটা জমিদার আছে, করটিয়ার জমিদার। আচ্ছা আচ্ছা, বাপদাদার কাছে করটিয়ার জমিদার। তো ওনাদের কাছে শোনার পরে আমরা হঠাৎ করে এটার একটু লম্বা হবে কথাটা, এটার প্রতিবাদ করতে আমরা গেলাম ঢাকাতে ম্যাডাম জিয়ার অফিসে। সেখানে যাওয়ার পর আমি সংক্ষেপে বলি, ম্যাডাম যে একটা কথাই বললো, সর্বশেষ অনেক কাঠখড়ে পুরাইয়া আমরা সাক্ষাৎ করলাম। পরের দিন আমাদের সাক্ষাৎ দিল যে সখীপুরে যারা আসলো, জালকাঠি, সখীপুর, মিরপুর, 3টা প্রতিবাদ হইলো তখন মনোনয়ন নিয়ে। 3 জন সকাল 10টায় মুস্তাফিজুর রহমানের বাসায় গুলশানে দেখা করবেন। কর্নেল মুস্তাফিজুর রহমান তৎকালীন বেঁচেছিলেন, ওনার বাসায় দেখা করবেন। আমরা গেলাম, আমাদের সময় দিল, সিরিয়াল ডাকলো। আজকের আমাদের প্রিয় নেতা তারেক রহমান ম্যাডাম বসা আছে, উনি আইসা পিছনে দাঁড়াইলো। আমার এখনো মনে আছে, চেয়ারটা হাতে হাতল এমনি করে দাঁড়াইলো। আমাদের কথা হইলো, ম্যাডাম অনেকক্ষণ আমাদের আবেগ অনুভূতি শুনলেন। একটি কথাই শুধু বললো, এবারে নির্বাচন ধানের শীষের, আমি মনোনয়ন, তোমরা আমাদের কি বলো? আপসী নেত্রী ম্যাডাম। আমি আপসী নেত্রী, যা দিছি এটাই, আশা করি ভালো করবে জমিদার সাহেব, তোমরা ফিরে যাও, মেনে নাও। তা আমরা ঘেটে আসলাম। ম্যাডামের কথার উপরে আমাদের তো শুরু, উনাই শেষ কথা, আমরা অনুভূতি জানাইছি, উনি আমাদের নির্দেশ দিয়েছে। আমরা বাইরে আসলাম, দেখি একটা বাঙ্গা জিপ নিয়ে জমিদার একটা লম্বা কুট, ওয়েস্টার্ন টাইপের কুট, শীতের দিন দাঁড়িয়ে রয়েছে। এই প্রথম দেখলাম যে একটা বৃদ্ধ মানুষ ওয়েস্টার্ন কুট করে জমিদার স্টাইলে দাঁড়িয়ে রয়েছে। জমিদার দেখতে লম্বা ফর্সা। আইসা আসলো, এই সখীপুর তোমরা আসো, আমার কাছে আসো। গেলাম, হাত মিলাইলাম। জমিদার উনিও কোলাকুলি করলো যে আমি হুমায়ুন খান পন্নী, ম্যাডাম কি বললো? আপনার নির্বাচন করতে বলছে, তাহলে গাড়ি তো চলো সখীপুর। এই আসলাম, এই শুরু হলো, সখীপুরে শুরু হলো। তখন কাদের সিদ্দিকের জয় জয়কার। ইদানিং কাদের সিদ্দিক আওয়ামী লীগের মনোনয়ন, কাদের সিদ্দিক ছাড়া কোথাও আমরা যেতে পারি না। আচ্ছা, সখীপুরে আমরা তখন মাত্র 5-7টা ছেলে ছাত্র দল করি। আচ্ছা, তার সার্বক্ষণিক তার সাথে থাকি, আমাদের নিরাপত্তার অভাব। আচ্ছা আচ্ছা, ডাক বাংলায় থাকি, ওনাদের কোনো বাড়িও নাই। তাহলে আওয়ামী লীগ না, মূলত কাদের সিদ্দিকের নির্যাতনের কারণে। হ্যাঁ, কাদের সিদ্দিক মানে আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগের, তখন কিন্তু কাদের সিদ্দিক আওয়ামী লীগ। তারপরে হঠাৎ করে আমরা শুরু করলাম, আমাদের পিছনে কোনো ই নাই, পোলাপান নাই, আওয়ামী লীগ আমাদের এলাকাটাই আওয়ামী লীগ অধ্যুষিত। কাদের সিদ্দিক তো বুঝিনি, ওখানে তার ঘাঁটি, মুক্তিযুদ্ধের ঘাঁটি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সন্তান, আমার বাবার সার্টিফিকেট আছে, ভাতা পাই আমার মা, আমার বাবা নাই, আমি মুক্তিযুদ্ধের সন্তান। কিন্তু আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িয়ে গেছি। আচ্ছা, তারপর বলেন, তারপরে এই কারণে টিকতে পারলেন না? উনি আসলো, আমরা হঠাৎ করে এলাকায় গেলাম, কেমন জানি মুরব্বীদের মধ্যে একটা ব্যাপক সাড়া পাই। আচ্ছা, চুপে চাপে, কিন্তু প্রকাশ্যে না।
কিন্তু মুরব্বীরা গেলে পায়ে হাত দিয়ে সালাম করে বলে হাই আমার জমিদার আসছে। এই অনুভূতিটা দেখে আমরা একটু আশ্বস্ত হইলাম যে তাহলে ভোট আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা কখনো ভাবি নাই যে পাশ করব। তারপরে নির্বাচন হইলো, সর্বশেষ রাত্রে আমরা বসে রয়েছি, বাসাইলের রেজাল্ট দেয় না, 14,000 সামথিং ভোট সখীপুর, দুইটা থানা মিলে বাসাইল সখীপুর একটা আসন। সখীপুরে 14,000 ভোট, নৌকা বেশি, আমরা 14,000 কম। বাসাইলের রেজাল্ট আসে না, বাসাইলের রেজাল্টটা দেয় না। অনেকক্ষণ পরে বাসাইল আবার একটু বিএনপি অধ্যুষিত, বাসাইলের রেজাল্ট আসলো 16,000 সামথিং ভোট, ধানের শীষ বেশি। আমরা 2,000 ভোটে টিএনও সাহেব বললাম, আমরা তখন পন্নী সাহেব চলে গেছে অলরেডি ঢাকায় সন্ধ্যায়। আমরা বসে রয়েছি কন্ট্রোল রুমে, নির্বাচন কন্ট্রোল রুমে টিএনও অফিসে। দেখ কি হলো বলেন। তারপরে পাস করলো, তারপরে দেখলাম যে 2,500 ভোটে পন্নী সাহেব পাস করলো, উনি ডিপটি স্পিকার হলো। 5 বছর মোটামুটি উন্নয়ন ভালোই করতো, উনি খুব সরল সরল মানুষ ছিল, কোনো দুর্নীতি করতো না, কাউকে করতেও দিত না। এই কারণে ওনার জনপ্রিয়তা বুঝে নিত, কাউকে সুযোগ দিত না। উনি পাস করলে আর আসলেন কাদের সিদ্দিক, পরের বছর কাদের সিদ্দিক 96-তে কাদের সিদ্দিক এমপি হলো। আচ্ছা, আমাদের মনোনয়ন পেলে আমাদের অ্যাডভোকেট আহমেদ আজম। তারপরে আপনার মানে কি কারণে তারপরে উনি ওই কাদের সিদ্দিক পাস করার পরেই নির্বাচনটা হইলো। আমাদের আজম ভাই ফেল করলো 96-তে, ফেল করার পরে কাদের সিদ্দিক একের পর এক আমাদের বাড়িতে হামলা, তারপরে মামলা, পুলিশ খুঁজে। এই কারণে কিছুদিন ঢাকা পালায় রইলাম। তারপরে পারিবারিক তো বুঝিনি, পারিবারিক ভাবে চাপ দিল। আমরা তো একদম সচ্ছল এইভাবে না। আমার বাবারও একটা দোকান ছিল, উনি আর্মিতে চাকরি করতেন, আমাদের একটা দোকান ছিল, ওইখানে একটা চাপ আছে, ছেলে রাজনীতি করে, এই একটা চাপ দোকানে চলে আসলাম। তারপরে আমি 96-তে 17ই সেপ্টেম্বর মালয়েশিয়া চলে আসলাম। আচ্ছা, তো প্রথমে তো ধরেন কর্মী বিষয়ে আসলেন, কাজ করতেন, তারপরে কিভাবে? কর্মী বিষয়ে আসলাম প্রথমে কেএলআই, যে আজকের যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে কাজ শুরু করলাম। প্রথম তো এই নির্মাণ শুরু হয় কনস্ট্রাকশনে, তারপরে থেকে আস্তে আস্তে তারপরে ওইখানে ওই সময় রইলাম, ফ্যাক্টরিতে আসলাম, কিন্তু ফ্যাক্টরিটা ভালো না দেখে ভাইগা গেলাম, যে ওইখানে কাজ শুরু করলাম। তারপরে কিছুদিন পরে 2000 সালে এসে পারমিট পেলাম, এর মধ্যে 96 থেকে পারমিট ছিল না, তখন এত দরকারও হইতো না। তারপরে অন্য জায়গায় শিফট করতে করতে আস্তে আস্তে একটা ব্যবসার দিকে, নিজস্ব ব্যবসার দিকে ঢুকলাম। তারপরে কিছুদিন কনস্ট্রাকশনের ব্যবসায় করতাম, এর মধ্যে 96 পরে আর যাইনি। আমি 2007-এ গেলাম একবারে, যাই বিএটি করলাম, থাকার চেষ্টা করলাম। এর মধ্যে 111-এর সময় গেলাম, বিএনপির সময় আমি যাইনি, পারমিটগত সমস্যার কারণে। 111-এর সময় গেলাম, আবার সক্রিয় হইলাম রাজনীতিতে, বিএটি করলাম কেবল তখন। বিয়ে করে তখন ব্যবসা বাণিজ্য শুরু করলাম, টুকটাক কন্ট্রাক্টরি করি, ব্যবসা শুরু করলাম এবং রাজনীতি করি আজম ভাইয়ের পিছনে। হঠাৎ করে 111 গেল, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এই শুরু হলো মামলা, আবার মামলা শুরু হলো। আইসা বললাম, তখন তাৎক্ষণিক আমার ভিসাটা ছিল, আচ্ছা ভিসা ছিল, তখন আমি আবার আইসা বললাম, মামলা জেল খাটলাম 14 দিন, আজম ভাই জামিন করাইলো, পরে আইসা বললাম, তারপরে আবার আসলাম। আবার এরপরে থেকে মাঝে মধ্যেই যাই, পুলিশ একটু নিরাপদ দূরত্ব আন্দোলন করি, আবার ভাগি, পলাই থাকি, শ্বশুর বাড়ি থাকি। কয়েকটা মামলাও হইলো, আমি এইখান থেকে অনেক টাকা দিয়ে উকিলরে হাজিরা থাকছি এই মামলাগুলোতে, এইখান থেকে টাকা দিয়ে আমি মামলায় হাজিরা থাকছি। 14 বছর আমি এক মামলায়, আমার ছবি টবি সব আছে, আজম ভাই নিজেও জানে। 14 বছর এক মামলায় আমি না সাজা দেব না, মানে ওই যে ওটা হাজিরা থাকতে টাকা দিতে হইছে উকিলকে। তার মানে এখানে ইনকাম করছেন, সেই টাকাটা ওইখানে দিছি, উকিলকে দিছি, উকিল আমার হাজিরা রাখছে যাতে আমি বাড়িতে গেলে কোনো অসুবিধা না হয়। তারপরে আবার সর্বশেষ এর মধ্যে আইসি গেছি, কোনো তার মানে এরকম মামলা নিয়েও আপনি দেশে গেছেন, অনেকবার গেছি, অনেকবার আসছি, 2000 চলে আসছি। হ্যাঁ, আবার আসছি, দোকান এখানে আছে, কিছু ইনকাম গেছে, মানে পালায় থেকে নিজেকে তখন আবার একটু সেভ করে বলছি, কিছু ধরলে কেউ বলছে আমি তো বিদেশ থাকি ভাই। আচ্ছা, কিন্তু রাজনীতিটা ওইভাবে সামনে থেকে না করলেও করে গেছি। কিন্তু সর্বশেষ আমি এই 15ই আগস্টের আগে 3 জুলাই 3 তারিখে দেশে গেছি, জুনের 3 তারিখে। আচ্ছা, জুনের 3 তারিখে যাই একবার গ্রেপ্তার হইলাম। জুনের কত সালে? জুনে, এই যে লাস্ট 15 আগস্ট থেকে লাস্ট। আচ্ছা, জুনের 3 তারিখে আমি দেশে। আচ্ছা, তাই আমি পুরো আন্দোলনটাই সরকার পতন আমি দেখে আসছি এবং বিজয় উল্লাস করে আসছি, তাই নাকি? আচ্ছা, 3 জুলাই আমি দেশে ছিলাম। 3 জুলাইয়ের পরে হঠাৎ করে আমার বাসায় একদিন রেড দিল, 24 জুলাই। আচ্ছা, 24 জুলাই না, 3 জুনে আমি দেশে গেছি, 24 জুলাই আমার বাসায় পুলিশ ঢুকলো, আমি ধরা বললো, রাতারাতি আমি 40,000 টাকা দিয়ে মিট করলাম।
ভাই আমি বিদেশ থাকি, আমি রাজনীতি করি না, আগে করতাম, কে বা আচ্ছা, কারা আচ্ছা, কইছে। আচ্ছা, হুম। আমার একটা সুবিধা ছিল, পুলিশ আমাকে চিনতো না, বুঝছি বুঝছি। কারণ আমি তো দীর্ঘদিন থাকি হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। যে ওই স্টাফ ছিল থানার, হুম, হুম, পরে ওনারা বলে ওনারা তো কোনদিন দেখি না, আমি বললাম ভাই ও তো আমি আগে বিদেশে রাজনীতি করতাম, আমি তো বিদেশ থাকি। হুম, হুম, পরে আমার একটা এসআই ডাক দিয়ে বললো যে স্যারের নোকে কথা কই, আমি খুব কারোবারও করলাম হুম, যে আমি তো বিদেশেও যেতে পারবো না, হুম, আমার হুম, পরিবারটা ক্ষতিগ্রস্ত, আমার একটা বাচ্চা আছে, হুম, ওয়াইফ আছে। হুম, তারপর ওসিডা বললো অল্লাহ কথা বলেন, রাত হুম। 3টা, মানে তখন যা চিন্তা বলার করলো যে- ভোরের আলো রাত্রে করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা এখন তারা ওই হ্যাঁ, নেগোসিয়েশন করলো, টাকা পেয়ে negotiation, যেতে হ্যাঁ, ছেড়ে হ্যাঁ। দিয়েছে। পরে হুম, আমি হুম, স্যারে বললাম কি করো, 1 লাখ টাকা দিবেন। দেখেন আমি তো আসছি হঠাৎ করে, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নাই, আপনাকে 30,000 টাকা দিই, এখন হুম, বাসায় আছে, হুম, এই টাকাটা দিয়ে আমাকে ছাড়েন। হুম, পরে কত করে 40,000 টাকা, হুম, হুম, 40,000 টাকা বের হলো। হুম। বের হইয়া আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই বলতো, আমার শ্বশুরবাড়ি আবার নেক্সট থানায়, পরবর্তী থানায়। তো তখন কি মানে বের হয়ে কি থাকলেন দেশে, না চলে আসলেন? না, আসি নাই, বের হয়ে আমি ছিলেন? শ্বশুরবাড়ি আচ্ছা, চলে আচ্ছা। গেলাম। শ্বশুরবাড়ি কোথায়? কিছুদিন আমার করুটিয়া, টাঙ্গাইল আচ্ছা সদরে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। শ্বশুরবাড়ি চলে গেলাম। কিছুদিন আমার সবাই বললো তুমি আর আপাতত এখানে থেকে, থেকে না, হ্যাঁ। ওসিও পরামর্শ দিল যে ঠিক আছে আপনি হুম, আপনার নামে, আপনি দল করতেন আগে, ছাত্র দল করতেন, হুম, ছাত্র হুম, দলের সেক্রেটারি ছিলেন, হুম, আপনার নামে আছে, আপনি চলে যান, হুম, রাত্রে আপনি চলে যাবেন, হুম, হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিদেশ চলে যাবেন, অন্য চলে যাবেন, তারপর সঙ্গে করটিয়ে থাকবেন। যে কি করলেন? আমি করুটিয়া শ্বশুরবাড়ি যাই কিছুদিন রইলাম। তারপরে? হওয়ার পরে আবার আমার একটা সমস্যা ছিল হুম, বাড়িতে, ওইটা হুম, আমি মিট করে আসবো হুম। নিয়ত করলাম। পরে আবার বাড়িতে এসে চুপচাপ থাকলাম, চুপচাপ থাকি, আবার যাই, দেখি কি পরিস্থিতি। তখন একটা ওই যে বৈষম্য তার বিরোধী মানে আর আন্দোলন, দেশ তখন আর ছাড়েনি, আপনি দেশ ছাড়িনি। পুরোটা বিজয়টা দেখে তারপরে হ্যাঁ, হ্যাঁ। আসছেন। তারপরে ওই দেখি ছাত্ররা কি করে, হুম, হুম, ফোনে 2-4 জনের কথা বলি ছাত্রদের, তোমরা হুম, হুম। মোটিভেট করো, কি করো না, মোটিভেটেড করো না কেন, হুম, এখানে কি বৈষম্য হুম, বিরোধী ছাত্র হুম, নাই, সারা হুম, দেশে আন্দোলন হচ্ছে, তোমরা কি করো, যোগাযোগ হুম, রাখি, হুম। কি করি, পিছায় ঘর থেকে আচ্ছা, আমরা বাইর হই না। পরে ছাত্ররা 24 তারিখে, 3 তারিখে বাইর হলো প্রথম, সখীপুর আমাদের এখানে হুম, হুম। 3 তারিখে প্রথম ছাত্ররা একটা মিছিল নিয়ে বাইর হলো। বুঝতে পারছি। ওইখানে আমাদের এমপি সবকিছু হামলা তো করলো। পরে যাক, আপনি একদম থেকে বিজয়টা যখন হ্যাঁ, তখন কেমন বিজয়টা লাগলো? তখন মনে করেন আমি 50,000 টাকার মিষ্টি আর পানি খাওয়াইছি ওই লাস্ট দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা। খুশিতে। তারপর বিজয় দেখে আবার কবে আসলেন? বিজয় দেখে আমার আসার কথা ছিল হ্যাঁ, আগস্টেই, 15 তারিখে লাস্ট হ্যাঁ, ব্যাগ টিকিট ছিল আমার, হ্যাঁ, হ্যাঁ, আমি 15 তারিখে আসলাম না। হ্যাঁ, পরে আজম ভাই বললো যে একটু পিছাও, আসছো হ্যাঁ, এখন তো ভালো আছো। আচ্ছা। পরে আমি টিকিটটা ক্যান্সেল করলাম, পরে ক্যান্সেল করে আমি সেপ্টেম্বরের 3 তারিখে আবার এর মধ্যে আমার আবার ভিসা শেষ হয়ে যায়, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে সেপ্টেম্বরে আসলেন। আমার আচ্ছা। ভিসা শেষ হয়ে যাচ্ছে। হুম। তাই আমি সেপ্টেম্বরের 3 তারিখে আবার আসলাম। এই কয়টা দিন, আগস্টের কয়টা দিন সবার সাথে ঘুরে গেরা এখন ঢাকায় প্রোগ্রামে এখন গেছি। তো সেই ভারমুক্ত হয়ে গেছে হ্যাঁ, না? ইনশাআল্লাহ আল্লাহর মানে রহমতে আর কিছু চাওয়ার নাই। চাওয়া আমি নেই। 10 টাকা খাবো না বিএনপির কাছ থেকে, বিএনপির কাছে কোনো সুবিধা চাওয়া নাই। আচ্ছা, হাসিনা মুক্ত বাংলাদেশ পাইছি, দিয়ে ঘুমাইতে পারি, হ্যাঁ। এটাই আল্লাহর কাছে হাজার শুকর। হাজার শুকর। আর অনেক ধন্যবাদ আর দর্শক। কি নাই, ঠিক আছে, এই পর্যন্ত আপনার থাকলো। আরেকটু জি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই আন্দোলনের জন্য এবং মানুষের জন্য যা করছেন, হুম, আমরা কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা থেকেই দেখেন আবেগ এসে গেছে, না বুঝতে পারছি। সেই কৃতজ্ঞতা থেকেই আপনার সাথে আমার আজকে না এই দেখা করতে আসা, না, থ্যাংক ইউ। কারণ আপনার ভিডিওটা আম- দেখে আমরা আশ্বস্ত হয়েছি। না দেখেন, এই যে ভাই যে যে এখন আশ্বস্ত- আবেগ মানে আপ্লুত হলেন, কি অত্যাচার এটা কিন্তু করছে। আসলে মানে আবেগ ভালোবাসা। যে এই যে দীর্ঘ সংগ্রাম করার পর যে মুক্ত হয়েছে, দেখেন তার অনুভূতি, দেখেন মালয়েশিয়াতেও সেই আবেগ আপ্লুত, এখনো সেই বিজয়ের হাসি, কথাটা, বিজয়। বিজয়ের হাসি, বিজয়ের কান্না। এটা দর্শক, এইভাবে অনেক স্টোরি, অনেক কাহিনী আমাদের প্রবাসীদের মাঝে লুকায় আছে। যতটা পারি যখন ঘুরতে আসি তখন এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।